নমস্কার। মাইন্ডহান্ট বেঙ্গলি থিঙ্কার্সে আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি শালিনী। আমরা এ যাবৎকালে বেশিরভাগ সময় মাইন্ডহান্ট বেঙ্গলি থিঙ্কার্সে বিভিন্ন গবেষণাগারে প্রথিতযশা বিজ্ঞানীরা যারা কাজ করেছেন এবং এখনো করে চলেছেন তাদেরকে উপস্থিত করেছি, তাদের সঙ্গে সাক্ষাৎকার হয়েছে। কিন্তু এর সাথে সাথে বিজ্ঞান তো শুধু গবেষণাগারেই আবদ্ধ নয়, বিজ্ঞান আমাদের জীবনের প্রতিটা অংশে সম্পৃক্ত হয়ে আছে। বিজ্ঞানের ছোঁয়া যেখানে যেখানে লেগেছে সেই সব অপ্রথাগত বা ব্যবহারিক দিকের বিজ্ঞানীদেরও আমরা তুলে আনার চেষ্টা করছি। যেমন আজকে আমাদের যিনি অতিথি ডক্টর নন্দিতা চট্টোপাধ্যায়, উনি কাজ করে চলেছেন ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিক্স নিয়ে। শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ নিয়ে উনি দীর্ঘদিন কাজ করছেন। ওনার নিজের হাতে তৈরি উন্মেষ চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেখানে দীর্ঘদিন ধরে উনি বিশেষ ক্ষমতা সম্পন্ন বাচ্চাদের এবং আরো বিভিন্ন রোগাক্রান্ত বাচ্চাদের সুষ্ঠুভাবে নিরাময় বা মানসিক বিকাশের জন্য কাজ করে চলেছেন। আমাদের আজকের অনুষ্ঠানের এই কথোপকথন মূলত সামাজিক সচেতনতার সঙ্গে সঙ্গে আমাদের মনের বিভিন্ন অজানা দিকেও আলো ফেলেছে। এই অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটিকে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিন। বিজ্ঞান ভাস ছড়িয়ে থাকুক আমার আপনার সবার জীবনে। নমস্কার। নমস্কার, আমি শালিনী। মাইন্ডহান্ট বেঙ্গলি থিঙ্কার্সে আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি ডক্টর নন্দিতা চট্টোপাধ্যায়কে। উনি পেশায় ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান, বর্তমানে যুক্ত এমজিএম মেডিকেল কলেজে, সেখানে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের উনি হেড এবং কাজ করে চলেছেন। সেই সঙ্গে উনি উন্মেষ চাইল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কর্ণধারও বটে। আজকে যেটুকু সময় বার করেছেন ব্যস্ততার মধ্যে এবং আমাদের দিয়েছেন, তার মধ্যে আমরা শুনে নেব শিশুর শারীরিক এবং মানসিক বিকাশের জন্য ঠিক কি ধরনের কাজ করে চলেছে, আমাদের সচেতনতাটা কোথায় এবং সামাজিক সচেতনতা বাড়াতে আমরা আর কি কি করতে পারি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কেমন ভাবে স্বশিক্ষিত বা শিক্ষিত করা যেতে পারে এবং সামাজিক গুরুত্ব কি এইসব রোগের, আমাদের সেজন্য উনি যথেষ্ট পরিমাণে সাহায্য করবেন বুঝতে। নমস্কার নন্দিতাদি। আমরা বর্তমানে যে যে বিষয় নিয়েই কাজ করি, অনেক ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে কোনো শিক্ষক শিক্ষিকা বা বাড়ির পরিবেশ বা বাড়ির কোনো লোক বা হতে পারে পরিবারের কোনো সদস্য যথেষ্ট উৎসাহ যোগান বা কোনো শিক্ষক শিক্ষিকা আমাদের সেই পথে চালিত করেন। তো আপনার ক্ষেত্রে কি কোনো শিক্ষক শিক্ষিকা দাঁড়িয়েছিলেন এরকম? অবশ্যই, আমরা সবাই পেছন ফিরে তাকালে কাউকে না কাউকে তো পাবোই। এবং আমি বলবো আমি সত্যি ভেরি ফরচুনেট যে একদম ছোট বয়স থেকে উঁচু হয়ে তাকানোর মতো মানুষ পেয়েছি অনেককে। আমার দাদু ছিলেন, ডাক্তার ছিলেন পেশায়, আইডল পার্সন আমার জীবনে সেইভাবে দেখতে গেলে। বাবা মার কথা তো বললামই, কোনো তারা ছিলেন বলেই আজকে আমি যা যেটুকু হতে পেরেছি সেটা। পড়াশুনোর ক্ষেত্রে মাস্টারমশাই যাদের আমরা পেয়েছি মেডিকেল কলেজে তদানীন্তন যুগে, আজ খালি নিজের অ্যাজ আ টিচার যেটা মনে হয় যে তার কাছাকাছিও আমরা পৌঁছতে পারি। একজনের নাম না করলেই নয়, সকলেই স্বনামধন্য, সকলেই চেনেন, ডক্টর দীপেন বাগচি। তার হাত ধরেই পিডিয়াট্রিক্সে আসা, পিডিয়াট্রিক্স শেখা। তো এরকম কিছু মানুষ গড়ে দিয়ে গেছেন আমাদের সকলকে। নিশ্চয়ই। ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিক্স আপনারা যখন পড়াশোনা করছেন তখন ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কলকাতায় কি আদৌ পড়ানো হতো? না, কারণ সত্যি কথা বলতে কি, শিশুর রোগ তখন নানান ক্ষেত্রে অনেক মারাত্মক, শিশু মৃত্যু হার প্রচুর, কমন ডিজিজেস যেগুলোতে সহজে বাচ্চা আক্রান্ত হয়, মারা যায়, সেই সমস্যা নিয়ে আমরা জর্জরিত। ম্যালনিউট্রিশন আজও আছে, তখন তো আরো বেশি ছিল। সুতরাং ফোকাসটা সেদিকে যেত, সেইটা পার হয়ে এসে তারপর শিশুর বিকাশ ঠিকমতো হচ্ছে কিনা, কি কি অসুখ আছে, হ্যাঁ টেক্সট বুকে ছিল না কি ছিল, কিন্তু গুরুত্বটা অত দেওয়ার তখন সুযোগ আসেনি। দিনে দিনে এটা আরো বেশি হয়েছে, বিশেষ করে যখন শিশু মৃত্যু হার কমতে শুরু করলো। নবজাতক শিশুর মৃত্যু কমার সঙ্গে সঙ্গে খুব প্রিম্যাচিওর বাচ্চা, খুব অসুস্থ বাচ্চা বাঁচতে শুরু করলো। বাঁচলো কি নিয়ে? অনেকে বাঁচলো ব্রেন ডেভেলপমেন্টের প্রবলেম নিয়ে।
ব্রেনটা পুরো বিকাশ হলো না। সেই থেকে সেই বাচ্চা কোনো রকম সমস্যার, ডেভেলপমেন্টাল সমস্যা নিয়ে বাঁচতে থাকলো, বড় হতে লাগলো। এইবার আমাদের দৃষ্টিটা ক্রমশ ওইদিকে ফিরলো। এইভাবে টপিকটা, সাবজেক্টটাও গুরুত্ব পেয়েছে, আমরাও এগিয়ে গেছি শেখার জন্য। আমি পিডিয়াট্রিক্স নিয়ে কাজ করতাম, পড়াশুনো তাই, প্র্যাকটিসও তাই ছিল। সেই করতে করতে যেরকম বললাম ডেভেলপমেন্টাল ইন্টারেস্ট এলো, তখন প্যারালালি ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিক্সটা প্র্যাকটিস করতে শুরু করলাম। ইতিমধ্যে আমরা গ্রামে কাজ করবো এই আগ্রহ নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তুলি আমরা কয়েকজন মিলে। ছোট্ট করে শুরু হয়েছিল পুরুলিয়ার বুকে, নানরিতাম বলে। তো সেইখানে ওই পুরুলিয়ায় গিয়ে দেখলাম বাচ্চাদের মধ্যে ডেভেলপমেন্টাল প্রবলেম প্রচুর। তখন ওই যেটুকু জ্ঞান আমার আছে সেটা ওখানে প্রয়োগ করার চেষ্টা করলাম। এবং আমাদের উদ্দেশ্যই ছিল যারা কাজে নেমেছিলাম যে যার ফিল্ডে কাজ করব, তাহলে কিছু দিতে পারবো মানুষকে। তো এইভাবে তখন উদ্ভাস, পরবর্তীকালে উন্মেষও তৈরি হলো। আর আমার এদিকের কাজ শেখা বা কিছু পড়াশোনা করা সেটাও চলতে থাকলো। বর্তমানে আপনি কি গবেষণার সঙ্গে কোনো রকম ভাবে যুক্ত? খুব বড়ভাবে বলবো না একেবারেই, কিন্তু যেহেতু রুগী দেখছি, অনেক রুগী দেখতে হচ্ছে এই ফিল্ডে, অটোমেটিক্যালি একটা ক্লিনিক্যাল রিসার্চের সুযোগ তো আসেই। রিসার্চ বলতে বড় বড় যন্ত্রপাতি নিয়ে নয়, কিন্তু যে বাচ্চাগুলিকে দেখছি, কি হচ্ছে, কেন হচ্ছে, তার পেছনে ব্যাকগ্রাউন্ড কি, আরবান অর্থাৎ শহরে সঙ্গে গ্রামের কি তফাৎ হচ্ছে, অন্যান্য ফ্যাক্টরস লাইক নিউট্রিশন ইত্যাদির কি ইম্প্যাক্ট হচ্ছে ডেভেলপমেন্টের ওপর, এই ধরনের কাজ কিছু কিছু করার সুযোগ হয়েছে। আচ্ছা, এবার আসি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথায়। বর্তমানের পরিসংখ্যানটা ঠিক কিরকম? কারণ আজকের এই অনুষ্ঠানের মূল চালিকা শক্তি হচ্ছে আমার বেশ কিছু বন্ধু বান্ধব এবং দর্শক, মানে আমার ইউটিউব চ্যানেলে সামান্যই কিছু সাবস্ক্রাইবার আছেন। তাদের মধ্যে এক দুজনের একান্ত ব্যক্তিগত অনুরোধ ছিল যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে যারা কাজ করেন তাদের যদি কারোর ইন্টারভিউ করা যায়, এবং আপনি জানেন যে তারপর আমি কতভাবে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করেছি। আহ, তাদের অনেকের অনেক রকম প্রশ্ন আছে, আমি সেগুলো এক এক করে করতে থাকবো। কিন্তু আপনি যদি আমাদের একটু বর্তমান পরিসংখ্যান বলেন, এবং চারপাশে যেন বড্ড বেশি দেখতে পাচ্ছি এ ধরনের বাচ্চা আজকাল, তো কেন দেখছি? বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা বলতে গেলে এটা একটা বড় গ্রুপ। নানান রকম সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, শারীরিক বিকাশের সমস্যা হতে পারে, কি দাঁড়াতে চলতে অসুবিধে, বা তার বোধ বুদ্ধির সমস্যা হতে পারে, তার এক্সপ্রেশনের হতে পারে। এগুলো ফলে যখন আমি বলছি বিশেষ ক্ষমতা সম্পন্ন বাচ্চা, তার মধ্যে অনেক ধরনের ডায়াগনোসিস এসে যাচ্ছে, অনেক ধরনের প্রবলেম এসে যাচ্ছে। এর মধ্যে যেমন প্রথম যখন আমরা কাজ শুরু করি, সেরেব্রাল পলসি অর্থাৎ মুভমেন্ট ডিসঅর্ডার্স, যেগুলো বাচ্চা সময় মতো দাঁড়াতে হাঁটতে শিখছে না, সেটা একটা মেজর প্রবলেম ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তার প্রকোপ অনেক কমেছে, কিন্তু ক্রমান্বয়ে বাড়তে দেখছি আমরা, যেটা যাকে অটিজম বলা হয়। কয়েক বছর আগেও মানুষ অটিজম কথাটারই মানে জানতো না। সেটা কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে সংখ্যায় বাড়ছে। হ্যাঁ, পরিসংখ্যান যদি বলেন, টোটাল চাইল্ডহুড ডিসেবিলিটি বা ডেভেলপমেন্টালি চ্যালেঞ্জ বাচ্চা, অর্থাৎ এই স্পেশাল শিশু, 100টি বাচ্চায় 5-6 জন এফেক্টেড হয়। মোটা এটা একটা রাফ পরিসংখ্যান, কারণ জায়গা থেকে জায়গা ভ্যারি করে। গ্লোবাল স্ট্যাটিস্টিক্স মোটামুটি এই বলে। কিন্তু অটিজমকে দিকে যদি আমরা দেখি, অটিজমের স্ট্যাটিস্টিক্সটা কিন্তু একটু অন্যরকম। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বর্তমানে 2020-র ডেটা হচ্ছে 1 in 36, প্রতি 36 বাচ্চায় একজনের অটিজম বলে ডায়াগনোজড হচ্ছে। ইন্ডিয়ান ডেটা খুব স্ক্যাটার্ড ছিল, কিন্তু মোস্ট রিসেন্ট যে ডেটা আছে, যেটা অনেকগুলো স্টেটে একসাথে স্টাডি করে বেরিয়ে এসছে, সেখানে দেখা যাচ্ছে 1 in 68, কম নয়, না, একেবারেই একদমই কম নয়। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে এটা সমস্ত রকম এথিক্যাল এনভায়রনমেন্ট, ইয়েতে এথনিক পরিবেশে, আরবান রুরাল দুটো সেট আপেই সমানভাবেই আক্রান্ত। মানে শহর হোক, গ্রাম শহর, হোক, আদিবাসী পপুলেশনও তো দেখতে সব পাচ্ছেন। জায়গাতেই পাচ্ছি। এবার আমি এখানে একটা, আপনি বলেন অটিজম শব্দটির সঙ্গে আমরা কয়েক বছর আগেও পরিচিত ছিলাম না, ঠিক এই সুরেই আমার এক পরিচিতা প্রশ্ন করেছেন যে তার বাচ্চাটি বিশেষ ক্ষমতা সম্পন্ন।
এবং চাহিদা সম্পন্ন এবং অটিজম বলে আর কি একদম ডায়াগনোসড। সে বলছে যে পরিচিতদের যখন বলছি যে আমার ছেলের অটিজম আছে, তারা অটিজম কি এই প্রশ্নটি জিজ্ঞাসা করছে না, প্রথমেই বলছে তোমার ছেলে কি পাগল। মানে আমরা কেন এতটা অচেতনতার অন্ধকারে থাকবো, সেটা কেন আমাদের জিজ্ঞাসা হবে না যে অটিজম কি, এবং সচেতনতাটা হবে না, সেটা বারবার পীড়িত করছে, ভাবিত করছে। সেই সচেতনতা কিভাবে সমাজে আসতে পারে? এই অ্যাওয়ারনেস বা সচেতনতা বাড়ানোর প্রয়োজন তো খুবই আছে, এটা কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমি একটা পজিটিভ অ্যাঙ্গেল থেকে বলবো, ধরুন আজকে 25 বছর এই ফিল্ডে কাজ করছি, তো 25 বছর আগে যে সিচুয়েশন ছিল, আজকে কিন্তু তার থেকে কয়েক গুণ অ্যাওয়ারনেস বেড়েছে। সেই গ্রামেই বলুন, শহরেই বলুন, এই যে বাচ্চাটিকে দেখে বলা তোমার ছেলে পাগল, এটা কথায় কথায় হতো, বাড়ির লোকে বলতো, তারা পাগল কথাটার বাইরে কোনো ধারণাই ছিল না। কিন্তু আজকে অতদূর খারাপ অবস্থা নেই। তবে কি আমরা ফুল অ্যাওয়ারনেসে পৌঁছেছি? না, এখনো আরো অনেকটাই সচেতনতা আসা দরকার। কাজ হচ্ছে, যেমন স্বেচ্ছাসেবী সংস্থা অনেক এগিয়ে এসছে, বেশ কিছু এনজিও নানান জায়গায় কাজ করছে। আমাদের যেটা ফ্র্যাটার্নিটি, মানে একাডেমিক ফ্র্যাটার্নিটি, ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স, আমরা অল অ্যাক্রস দ্য কান্ট্রি অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রামস কন্ডাক্ট করে থাকি। বিভিন্ন জায়গা থেকেই, লেভেল থেকেই হচ্ছে, স্কুল কলেজে পড়ানোর মধ্যে দেখানোর চেষ্টা হচ্ছে। কিন্তু সর্বোপরি এই অ্যাওয়ারনেস জাগানোর দায়িত্ব আমার তো মনে হয় প্রত্যেকটি মানুষের। বাবা মারাও, তারা আগে হয়তো জানতেন না, যখন জানলেন তারা তার বাড়ির লোকদের সঙ্গে, পারিপার্শ্বিকের লোকদের সাথে কিভাবে কথা বলছেন। দুটো জিনিস আমি সবসময় বলি, 1 নম্বর, নিজে বুঝে নিন, নিজে অ্যাকসেপ্ট করে নিন। আপনার বাচ্চাটির যদি অটিজম থাকে, তো সে তো আপনার বাচ্চাই। আমরা বেটে হই, কেউ লম্বা হই, কেউ মোটা হই, কেউ রোগা হই, তো কারোর অটিজম আছে, কারোর নেই, এটা একটা ওয়ে অফ লাইফ ধরে নিই। তো সেটাকে আমি যদি অ্যাকসেপ্ট করতে পারি অ্যাজ আ পেরেন্ট, তখন আমি 5জনকে সেটা এস্টাবলিশ করব, ভয় পাবো না, গুটিয়ে যাব না, আর দুটো কথা দিয়ে বোঝাবার চেষ্টা করব। ওই যে কি যিনি জিজ্ঞেস করছেন যে আপনার ছেলে কি পাগল, তিনি তার অজ্ঞতা থেকে জিজ্ঞেস করছেন, তাকে আমি আপার হ্যান্ড কেন দেব? তাকে একটু ভালো করে বোঝাবো। এই জিনিসটাতে আমরা যদি সকলে এগিয়ে আসি, অ্যাওয়ারনেস তখন বাড়বে। নিশ্চয়ই। তো একটি মা বাবা তার নবজাতক সন্তানকে পেয়ে অত্যন্ত আপ্লুত, খুশি, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অটিজম 2 বছর বয়স পর্যন্ত তার নর্মাল ডেভেলপমেন্ট হলো, তারপর থেকে আর কি হঠাৎ রিট্রোগ্রেড করলো বা রিগ্রেশন একটা শুরু হয়। তো কি করে একটি মা বা বাবা বুঝবেন যে তার বাচ্চা অটিস্টিক, মানে প্রাথমিক লক্ষণগুলি কি কি? বেসিক্যালি এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেখানে ব্রেনের স্ট্রাকচারটা আর 5জনের থেকে একটু অন্যরকম হয়। তাহলে সেই মানুষটি দুনিয়াটাকে দেখছে বা দুনিয়াটাকে ফিল করছে একটু অন্যভাবে, তার রেসপন্সটাও একটু অন্য হচ্ছে। তো প্রাথমিকভাবে আমাদের স্বীকার করতে হবে যে এটা 5জনের মতো নয়। এখন অনেক মা বাবা যা প্রথমে প্রশ্ন তোলে, নর্মাল না অ্যাবনর্মাল, পাগল কথাটার সঙ্গে যেখানে লিঙ্কেজ। নর্মাল অ্যাবনর্মাল বলে কিছু নেই, কারণ আমরাই নর্মালটা সেট করেছি। 10জনে 8জন যেরকম হবে দ্যাট ইজ নর্মাল, 2জন যদি অন্যরকম হয় সেটাকে আমি অ্যাবনর্মাল বলছি। তাতে তো তার কোনো হাত নেই। সুতরাং সে তার মতো করেই দুনিয়াটাকে দেখছে, তার মতো করে বিহেভ করছে। আমি দেখছি বিহেভিয়ারটা আমাদের নিরিখে অ্যাবনর্মাল। এই যে একটা তফাৎ বোঝার, এটা প্রথমে মা বাবার নেওয়া উচিত, বুঝতে পারা উচিত। এটা একটা প্রসঙ্গ। আরেকটা কথা হচ্ছে, তাহলে কি করে তারা বুঝবেন? তো বিকজ অফ দিস ব্রেন ডেভেলপমেন্ট ডিসঅর্ডার কি কি হতে পারে? বাচ্চা কমিউনিকেট করতে পারে না, কারণ পরিবেশকে সঙ্গে যে একটা ভাবের আদান প্রদান, এই জিনিসটা তার ব্রেন তৈরি নয় করার জন্য, নাম্বার 1। নাম্বার 2, এই কারণেই সোশ্যাল স্কিলস, সামাজিক যে আদান প্রদানটা আমাদের দরকার পড়ে, সেটা ঠিক মতো হয় না। তৃতীয়ত, এদের মধ্যে কোনো জিনিস, একটা মানুষ বা একটা অবজেক্টকে দেখে যে কিছু ইমাজিন করা, কিছু এনজয় করা, ভাবতে পারা, সেই জায়গাটায় ঘাটতি থাকতে পারে। সেই ঘাটতি থাকার জন্য তারা রিপিটেটিভ হয়। একটা খেলনা নিয়ে খেললে আমি যদি ইমাজিন করতে পারি একটা পুতুলকে দেখে, তাহলে আমি পুতুলকে খাওয়াবো, ঘুম পাড়াবো, আমার অনেকটা সময় কাটবে তাই নিয়ে। কিন্তু তা যদি আমি না করতে পারি, পুতুলটা ধরবো আর ফেলবো,
তার পড়াটা দেখবো, ওই পড়ার মোশনটা আমাকে এনজয়মেন্ট দেবে। এইটা হয়ে যায় তফাৎ। সুতরাং তারা রেপিটেটিভ হয় আমাদের চোখে, বা স্টিরিওটাইপিং হয়। লাস্ট অফ অল যেটা, এদের সেন্সেশন গুলো, 5টা ইন্দ্রিয় অন্যভাবে কাজ করে। ইন্দ্রিয় যা নিচ্ছে, ব্রেন সেটাকে অন্যভাবে অ্যানালাইজ করে, আমাদের থেকে আলাদা। এই যদি অটিজম হয়, তাহলে সেটার প্রেজেন্টেশন কি নিয়ে হবে? সব থেকে বেশি মোস্ট কমন প্রেজেন্টেশন, বাবা মা আসেন 2 বছরের পরে, 2 থেকে 3-এর মধ্যে, আমার বাচ্চা কথা বলছে না। কারণ 2 বছরের মধ্যে বাচ্চা কথা বলবে, এটা আশা করা হয়। এই জন্য তারা ওয়েট করেন। কথা বলেনি, এটা নাম্বার 1 প্রবলেম। আর একটু জিজ্ঞেস করলে তখন তারা বলেন যে বাচ্চা খুব হাইপার অ্যাক্টিভ, অতিরিক্ত চঞ্চল। কারণ সে নর্মাল এনজয়মেন্ট গুলো এনজয় করতে পারছে না, প্লাস আরো কিছু সেন্সরি ইস্যুস থাকে, যার জন্য এই হাইপার অ্যাক্টিভিটিটা বেশি দেখা যায়। সাথে সাথে যে বাকিগুলো বললাম, সেই জিনিসগুলোরও কিছু কিছু প্রকাশ আসে। অ্যাটেনশন দিতে পারছে না, রেপিটেটিভ স্টিরিওটাইপিক ব্যবহার করছে, একই কাজ বারবার করছে, বা কোনো মুখে অদ্ভুত আওয়াজ করছে, অদ্ভুত আচরণ করছে, ইত্যাদি। আর এর তো গেল মোস্ট অফ দ্য টাইমস। এই বাচ্চাকে কি আগে ধরা যায়? অনেক সময় ধরা যায়, যেগুলোকে আমরা আর্লি মার্কার বলি। 1 বছরের মধ্যে, আজকাল বলা হচ্ছে 6 মাসেও যদি সজাগ থাকা যায়, তাহলে অটিস্টিক ট্রেট সেগুলো ধরা যেতে পারে। যেমন বাচ্চা মায়ের চোখের দিকে তাকাচ্ছে না, বাচ্চার অ্যাক্টিভিটি, যখন 6 মাসের বাচ্চা হাত পা নাড়ছে, একটা খেলনা ধরছে, পাশে যদি মা থাকে, তাহলে সে ঘুরে মায়ের দিকে তাকাবে। সেই জিনিসটা করছে না। মা তো খুব সংবেদনশীল হয়, মা বাবা, মা বিশেষ করে, সেটা কিন্তু মায়েরা পিক আপ করতে পারে যে আর 5টা বাচ্চার মতো বাচ্চাটা, আমার বাচ্চা আমার সাথে ততটা ইন্টারঅ্যাক্ট করছে না। এটা খুব নির্দিষ্ট কিছু বলা যায় না যে এটাই ফিচার, কিন্তু এই ওভারঅল ব্যাপারটা মায়েরা পিক আপ করতে পারে। সেইভাবে আমরা আর্লি ডায়াগনোসিসও পাচ্ছি। সব থেকে বড় কথা, মায়েদের মা বাবাকে এটাই বলা যে আপনার বাচ্চা কতটা ইন্টারঅ্যাক্টিভ, যাই করছে, তার খিদে পেলে কাঁদছে, বা মা ঘরে ঢুকলে হাসছে, বা একটা খেলনা নিয়ে খেলার সময় তাকাচ্ছে পাশে কেউ আছে কিনা, এই ধরনের জিনিস দিয়েই সন্দেহটা দানা বাঁধে যে না, কোথাও একটা কিছু অসুবিধা হচ্ছে। আর্লি ডায়াগনোসিস মানে আমরা সব অসুখের ক্ষেত্রেই দেখি আর্লি ডায়াগনোসিসটা খুব জরুরি। অর্থাৎ আমি যদি বুঝতে পারি যে এই অসুখটা আছে, তাহলে তার জন্য যা ওষুধ বা যা চিকিৎসা পরিষেবা, সেইগুলো দেয়া যেতে পারে। তো এক্ষেত্রে চিকিৎসাটা ঠিক কি, কোনো ওষুধ আছে? অটিজম সারানোর কোনো ওষুধ নেই। তার মানে এটা সারবে না? না, কিউরেবল কথাটা বলা যায় না। সাথে সাথে আরেকটা কথাও বলবো, বেশিরভাগ অসুখই কিন্তু সারে না। হাইপারটেনশন সারে না, ডায়াবেটিস সারে না। আয়ত্তে রাখা, হ্যাঁ, ঠিক মতো লাইফস্টাইলটাকে ঠিক মতো চালাতে পারলে, ঠিক মতো ওষুধ প্রয়োজন মতো যেখানে যেটা প্রযোজ্য দিলে, তাকে কন্ট্রোলে রাখা, আয়ত্তে রাখা, এখানেও তাই। তাতে জীবনটা যাতে সুস্থভাবে চলে, ভালো, এবং সমাজে যাতে সে মোটামুটি নিজেকে চালিয়ে নিতে পারে, নিজেকে এবং অন্য কাউকে ব্যতিব্যস্ত না করে, এটাই আমাদের প্রচেষ্টা থাকে আর কি। আচ্ছা, অটিজম একটা স্পেকট্রাম বলা হয়। বেশিরভাগ অসুখ কিন্তু খুব নির্দিষ্ট, আপনার ডায়াবেটিস আছে কি নেই, যদিও তার মধ্যে প্রকারভেদ আছে, কারোর খুব বেশি ডায়াবেটিস, কম। এই অটিজম স্পেকট্রাম বলছি কেন আমরা? তার কারণ একটু আগে আমি যে অটিজমের ফিচার্স গুলো বললাম, দেখুন, আবার ফিরে যাই ব্রেন ডেভেলপমেন্টের ব্যাপারে। অটিজমে কি হয়, ব্রেনের যে সেলগুলো থাকে, কোষগুলো থাকে, এবং যে তার দিয়ে জোড়া থাকে, ওয়ারিংটা, সেইখানে কিছু ডেফিসিট থাকে। এবং আমরা জানি ব্রেনের অনেকগুলি অংশ আছে। অটিজমে কিন্তু কোনো একটা নির্দিষ্ট অংশ এফেক্টেড হয় না, সরি, কোনো কোনো জায়গা এফেক্টেড হয়, ঠিকমতো ডেভেলপ করে না, কোনো কোনো জায়গা নর্মাল থাকে, কোনো কোনো জায়গা অতিরিক্ত ডেভেলপ করে। যেমন অনেক অটিস্টিক বাচ্চার দেখা যায় মেমোরি ভীষণ শার্প, ওই জায়গাটা খুব স্ট্রং থাকে। ম্যাথমেটিক্স, এক একজনের এক এক, পেইন্টিং, এই যে পিকুলিয়ার একটা কম্বিনেশন, এবং প্রত্যেকটি বাচ্চা ইউনিক, কোনো একটি বাচ্চার সঙ্গে আরেকটির মিল থাকে না। তো এখানে যে একটা সিচুয়েশন, তারই বহিঃপ্রকাশ যে প্রেজেন্টেশন গুলো আমি বললাম, তো তার একটা পারমিউটেশন কম্বিনেশন হয়ে প্রত্যেকটি বাচ্চা এক এক রকম ভাবে এক্সপ্রেসড হবে। দ্বিতীয়ত, ধরুন কমিউনিকেশন, কমিউনিকেশন ঠিক মতো না হওয়াটা তো এমন নয় যে আছে আর নেই, কথা বলে আর বলে না। একদিকে একটা এন্ডে হতে পারে যে সে একেবারেই কিছু এক্সপ্রেস করতে পারে না, তার খিদে, ঘুম, বাথরুম কিছুই এক্সপ্রেস করতে পারে না, অ্যাডাল্ট হয়ে গেল। আরেক দিক থেকে হতে পারে সবই বলছে, কথা বলছে, গল্প করছে, বই লিখছে, সব করছে, কিন্তু
খুব গুছিয়ে করতে পারছে না। তাহলে প্রতিটা প্রবলেমের একটা বিরাট স্পেকট্রাম হয়ে যাচ্ছে। এবার কেন আমরা স্পেকট্রাম বলছি না, এই যে জিনিস কথাগুলো মানে ফিচার্স গুলো বললাম, এগুলো কোনোটা খুব রেয়ার নয়। একটু আগে বললাম রেপিটেটিভ ব্যবহার, দেখুন আমরা অনেক ক্ষেত্রে কিন্তু খুব রেপিটেটিভ হই। শাড়ির প্লিট গুলো ঠিক হলো কিনা দেখতেই থাকি যত না ঠিক হলো। দ্যাট ইজ নর্মাল। আমি যদি এলোমেলো হয়ে বেরিয়ে যাই সেটা তো এক্সপেক্টেড নয়, তাই না? কিন্তু শাড়ির প্লিট ঠিক করতে আমি যদি 1 ঘন্টা কাটিয়ে দিই তাহলে সমস্যা আছে। তাহলে এই ট্রেড যাকে বলছি, এই ট্রেড গুলো একটা লেভেল পর্যন্ত ইটস নর্মাল, থাকলে ভালো। কিন্তু যখন সেটা সেই লেভেলের বাইরে, তখন আমি সেটাকে ওই স্পেকট্রামের পর্যায়ে ফেলছি। ডেফিনেশন ওয়াইজই বলা হয় যে এই ট্রেডগুলি যদি সেই ইন্ডিভিজুয়ালের জীবনটাকে এফেক্ট করে বা সামাজিক জীবনকে এফেক্ট করে, তখন তাকে আমি স্পেকট্রামের মধ্যে ফেলছি, কারণ সে সেটাকে ম্যানেজ করতে পারছে না। আচ্ছা, এই সংখ্যাটা মানে অটিজমে আক্রান্ত শিশুদের সংখ্যা কি ক্রমবর্ধমান, নাকি ডিটেকশন বেশি হচ্ছে, অর্থাৎ এখন রোগ নির্ণয়টা বেশি হচ্ছে বলে আমরা বেশি দেখতে পাচ্ছি, সচেতনতাটা বাড়ছে বলে, নাকি সংখ্যাটা সত্যিই বাড়ছে? দুটোই। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন এটা। সংখ্যা সত্যি বাড়ছে, তার মধ্যে ডিটেকশন একটা ফ্যাক্টর। আর ডিটেকশনের যে লেভেলটা সেটাও আরো নামিয়ে দেওয়া হয়েছে। মানে আগে যে ফিচার্স গুলোতে ধরা হতো, যত দিন যাচ্ছে তত আমরা ওটাকে আরো স্ট্রিনজেন্সি লেভেল stringent করেছি। মানে আচ্ছা, ধরুন কমানো হচ্ছে। জাল পেতে মাছ ধরলে জালের ফুটো যত ছোট হবে তত বেশি মাছ পড়বে, তো সেরকম হচ্ছে, সেটাও আছে। কিন্তু এই ফ্যাক্টর গুলো কোনোটা দিয়েই ফুললি এক্সপ্লেন করা যায় না যে এই জন্য বেশি বাচ্চা ডিটেক্টেড হচ্ছে। মানে অটিজমের কারণটা ইনসিডেন্সও কি? বেড়েছে, না, ইনসিডেন্স তো বেড়েছে, কিন্তু আমি যেটা বলছি যে কারণটা কি এখনো সেইভাবে জানা যায়নি। মাল্টি ফ্যাক্টোরিয়াল জেনেটিক ফ্যাক্টর আছে, সেটা প্রমাণিত, কিন্তু জেনেটিক্স একটা রোল প্লে করছে, বড় কিন্তু রোল প্লে পুরোটাই করছে নয়। না। না না, এনভায়রনমেন্টের তো প্রচুর ফ্যাক্টরস আছে, কোনোটাই সবগুলোর মিলিত এফেক্ট নির্দিষ্টভাবে একটা ফ্যাক্টর বলা যাবে না। আচ্ছা, এই অটিজমের যখন আপনি উন্মেষের ডেভেলপমেন্টের সঙ্গে কাজ করতে শুরু করলেন, শুধু কি অটিস্টিক বাচ্চাই পেলেন, নাকি তার মধ্যে অনেক রকম মেন্টাল রিটার্ডেশনও এলো? সব রকমই আসে, কিন্তু অটিজমের ইনসিডেন্স অনেক বেশি। যখন আমি প্রথম শুরু করি 2006-টয়ের কথা বলছি, তখন এই বলেছিলাম নিউবর্ন কেয়ার আমি প্রচুর করতাম। তো সেইখান থেকে ওই বাচ্চাটি প্রিটার্ম হলো, অনেক কষ্টে বাঁচানো হলো, তারপর ফিরে এলো সেরেব্রাল পলসি নিয়ে। কি করব, কোথায় পাঠাবো জানি না, এরকম একটা সিচুয়েশন থেকে আমি ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিক্স এর ডিটেলসে ঢুকলাম, উইথ দ্য এক্সপেকটেশন যে কলকাতার বুকে প্র্যাকটিস করছি, সেরেব্রাল পলসি পেশেন্টদের ট্রিট করব। কিন্তু বাই দ্যাট টাইম সেরেব্রাল পলসির সংখ্যা অনেক কমে গেছে। যা আসছে মেজরিটি এই মেন্টাল প্রবলেমস নিয়ে, তার মধ্যে অটিজম হচ্ছে সিংহভাগ। মানে আমার লেটেস্ট স্ট্যাটিস্টিক্স, আমার বিয়েতে ক্লিনিকে যে সামান্য যা পেশেন্ট দেখি, প্রতি মাসে নতুন অটিজম আমি অন্তত 15 থেকে 18টি বাচ্চা, নতুন বাচ্চা পাই। বাবা, প্রত্যেক মাসে? প্রত্যেক মাসে। অ্যান্ড টোটাল যা বাচ্চা দেখি নতুন পুরনো মিলিয়ে, তাতে 65% of all these developmental challenge বাচ্চা আর falling in the spectrum of autism। তার বাদে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, যাকে আমরা আগে মেন্টাল রিটার্ডেশন বলতাম, বা এডিএইচডি এন্ড আদার বিহেভিয়ারাল প্রবলেমস, আইসোলেটেড স্পিচ ডিলে, এসব আছে, সেরেব্রাল পলসি আছে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স সবই আছে, কিন্তু 65 থেকে 70 ভাগ মাসে মাসে ভ্যারি করে। আর অটিস্টিক একটা বড় প্রশ্ন এসছে আমার কাছে, সেটা পরিচিত একজনের কাছ থেকে, যে অটিস্টিক বাচ্চাদের আম, প্রতি মাসে তার কেয়ার পিছু এবং বিভিন্ন থেরাপি পিছু একটা বিরাট টাকা খরচা করতে হয়। সব অটিস্টিক বাচ্চা তো খুব মানে সচ্ছল পরিবারের হয় না, তো সেক্ষেত্রে মানুষের উপায়টা কি? এটা একটা বড় প্রবলেম, শুধু আমাদের দেশে বলে নয়, সারা বিদেশেও, পৃথিবীতে। হ্যাঁ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও ততটাই ডিফিকাল্ট। তবু আমি বলবো, আমরা কিছু কিছু খুব হাইলি এক্সপেন্সিভ জায়গা আছে, আবার কিছু মডারেট এক্সপেন্ডিচারেরও জায়গা রয়েছে, চেষ্টা করা হচ্ছে। এখন অটিজমের ম্যানেজমেন্ট, যেটা একটু আগে আপনি বললেন, আর্লি ডিটেকশন ভীষণ জরুরি।
যত আর্লি আমরা ম্যানেজমেন্ট শুরু করব তত ভালো রেসপন্স পাওয়া যায়, ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট হয়। যেটা আমি আমার প্রতিটি প্যারেন্টকেই বলি যে আমি সারিয়ে দেওয়ার গ্যারেন্টি দিতে পারি না, ম্যাজিক আমি জানি না, কিন্তু একটা জিনিস আই ক্যান অ্যাসিওর ইউ যে ইমপ্রুভমেন্ট হবে। এমন আজ পর্যন্ত কোনো প্যারেন্ট দেখিনি যে 3 মাস পরে যখন এসছে না কিছুই তো হয়নি, যা ছিল তাই আছে এ কথা বলেছে। সো তাড়াতাড়ি শুরু করতে হবে, থেরাপি দিতে হবে। এবার সেই থেরাপিটা আমি কতটুকু দিতেই হবে, কতটুকু প্যারেন্টসদের ইনভলভ করে দিতে পারি, হোম বেসড থেরাপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চাটিকে যদি আমি রিয়ার করতে চাই, তাকে যদি সোশ্যাল স্কিলস তার মধ্যে ডেভেলপ করতে চাই, তাহলে 24 ঘন্টা দৈনন্দিন জীবনের মধ্যে সেই স্কিলটা ডেভেলপ করতে হবে। শুধু একটা টেবিলে বসে 1 ঘন্টা কাজ করালে হবে না, এই কাজটা মায়েরা করবে। সো প্যারেন্ট অ্যাওয়ারনেস ভীষণ জরুরি, 1 নম্বর। 2 নম্বর, অন্তত আমাদের সেন্টারে আমরা যেটা করি, থেরাপি দেওয়া হয় সপ্তাহে একটা, মানে এভরি টাইপ অফ থেরাপি, যার যেটুকু লাগবে সপ্তাহে একটা। না যে তুমি রোজ এসো, পে ফর দ্যাট থেরাপি, পকেটটাও খালি হয়ে যাক, তা নয়, কিন্তু সপ্তাহে একদিন মা পাশে থাকবে। মাকে বাইরে রেখে দরজা বন্ধ করে থেরাপি হবে না। মা বা বাবা বা কেয়ার গিভার যিনি আছেন তিনি শিখে যাবেন কি করতে হবে, তিনি বাড়ি গিয়ে করবেন। আচ্ছা তাহলে এক্সপেন্সিভ বটে, অত এক্সপেন্সিভও নয়। আচ্ছা। এইটাকে আমরা যদি ব্যবসা হিসেবে নিই, তখন মা বাবার পক্ষে সেটা খুব খুব পীড়াদায়ক। পীড়াদায়ক হবে। কিন্তু যদি সত্যি করে বাচ্চাটিকে কিছু সার্ভিস দেব ভেবে যারা এই পেশায় আছেন, তারা কাজ করেন, তাহলে মডারেট লেভেলেও কিন্তু, মানে মডারেট খরচেও যথেষ্ট সার্ভিস দেওয়া সম্ভব। এই ধরনের শিশুদের চিকিৎসার জন্য স্পেশাল এডুকেটার্স লাগে। আমি নিজে উন্মেষের সঙ্গে যখন অল্প বিস্তর ওদের সঙ্গে ইনভলভ হয়ে দেখেছি যে ওনাদের সত্যি স্পেশাল এডুকেটার্সরা কিভাবে মানে অনেক সময় এবং ধৈর্য দিয়ে বাচ্চাগুলিকে দিয়ে সুন্দর সুন্দর হাতের কাজ করাচ্ছেন বা ছবি আঁকাচ্ছেন। তো এই স্পেশাল এডুকেটার্সরা আমাদের দেশে কি প্রচুর সংখ্যায় আছেন, নাকি সেই সংখ্যাটাও অপ্রতুল? বাড়ছে। অপ্রতুল ঠিক বলবো না, কারণ এখন অনেক স্কুল কলেজ হয়েছে, অনেকে করছেন এই কোর্স। অভাব বেশি দেখি অকুপেশনাল থেরাপিস্টের। আচ্ছা। এই বাচ্চাদের জন্য নানান রকম থেরাপির প্রয়োজন হয়। স্পেশাল এডুকেশন একটা, নট অনলি ফর এডুকেশন, কিন্তু তার দৈনন্দিন জীবনে চলা, কমিউনিকেশন স্কিল, সোশ্যাল স্কিল, এইগুলো তৈরি হয়। বিহেভিয়ার মডিফিকেশন, মানে এদের অনেক অস্বাভাবিক ব্যবহারও থাকে, সেগুলোর জন্য স্পেশাল এডুকেশন লাগে। আর এই যে ফিজিক্যাল সমস্যাগুলো, তার জন্য অকুপেশনাল থেরাপির একটা বড় রোল আছে। অকুপেশনাল থেরাপিস্ট এখনো সংখ্যায় কম। আচ্ছা। স্পিচ থেরাপি লাগে, কিন্তু কমিউনিকেশনের উপরই আমরা বেশি জোর দিই দেন কতগুলো কথা শেখা। একটা সমস্যা নিয়ে আমরা যেটা লাগাতার সামাজিক সমস্যা আর কি, যে মেনে না নিতে পারার সমস্যাটা একটা বড় সমস্যা। আরেকটা সমস্যা যেটা আছে সমাজে, সেটা হচ্ছে গিয়ে সামাজিক অচেতনতা, সচেতনতার অভাবকেই অচেতনতা বলছি। আরেকটা হচ্ছে অনেক ভ্রান্ত ধারণা আছে অটিস্টিক বাচ্চাদের ট্রিটমেন্ট নিয়ে। তো সেইগুলো সম্বন্ধে একটু আলোকপাত যদি করেন, অবৈজ্ঞানিক কিছু ভ্রান্ত ধারণা। অটিজমের চিকিৎসার কথা যদি বলেন, দেখুন বাবা মা তো প্রথমটা একটা ডিনায়াল থাকতে পারে অনেকের ক্ষেত্রে, যে না আমার বাচ্চার কিছু হয়নি, এটা কেউ না কেউ বলেছেন বাড়িতে বা পাড়ায় বা বাইরে, যে বড় হলে ঠিক হয়ে যাবে, বলে তারা অপেক্ষা করে আছেন, চিকিৎসা সময় মতো শুরু করছেন না। এই সমস্যাটা তো প্রাথমিকভাবেই থাকেই। সুতরাং ঠিক জায়গায় তাকে রেফার করা, খানিকটা কাউন্সিল করা, কথা বলা, সমস্যাটাকে তুলে ধরা যে হ্যাঁ আপনার বাচ্চার একটা সমস্যা হচ্ছে, কিন্তু আমরা কাজ করব, এটার উন্নতি হতে পারে। এইভাবে একটা পজিটিভ অ্যাপ্রোচ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়াটা ভীষণ দরকার। সেকেন্ডলি, যখন সেটা হলো তখন তারা ভ্রান্ত হয়ে খুঁজে বেড়ান, মানে ফ্র্যান্টিক হয়ে আর কি, একটা কিছু পথ বের করা, কেউ বলুক যে হ্যাঁ সারিয়ে দেব। সেই জায়গায় ওই সারিয়ে দেব বলার জন্য কেউ না কেউ কোথাও কোথাও থাকেনি, যারা এই বাবা মাদের অনেক ক্ষেত্রে মিসলিড করে নিয়ে যান এবং অবৈজ্ঞানিক, আনপ্রুভেন, যেটা এখনো কোনো প্রমাণ হয়নি, সেরকম দিকে নিয়ে যাওয়া হয়ে থাকে আর কি। সেখানে বাবা মাদের ওই অ্যাওয়ারনেস, ওই সচেতনতা দরকার যে কোনটা ঠিক কোনটা ভুল। আর আজকে ইন্টারনেটের দৌলতে সব ইনফরমেশনই রয়েছে, তো স্ক্রিন করে বোঝার কোনো উপায় নেই কোনটা ঠিক শিখছি আর কোনটা ভুল শিখছি।
তো এখানে দু একটা কথা বলে দেওয়া প্রয়োজন যে একটু আগে যেটা হচ্ছিল যে অটিজমের নির্দিষ্ট কোনো ওষুধ নেই, যেটা আমরা বলি কোর সিমটম সারানোর কোনো ওষুধ নেই। কিছু কিছু জায়গায় ওষুধ লাগে, কারণ অটিজমের সঙ্গে সঙ্গে আরো কিছু শারীরিক সমস্যা থাকতে পারে। যেমন ধরুন কারো কোনো বাচ্চার খিঁচুনি হতে পারে, সবার সব হবে না, এক একজনের এক একটা থাকতে পারে। কোনো বাচ্চার অতিরিক্ত কনস্টিপেশন থাকতে পারে, এদের ফিডিং প্রবলেম থাকতে পারে, ঘুমের সমস্যা খুব থাকে। এই স্পেসিফিক প্রবলেম গুলোর জন্য স্পেসিফিক ওষুধ আছে, সেটা দিতে হবে। তারপর যেটা কমপ্লেনটা বাবা মারা বলেন হাইপার অ্যাক্টিভিটি, অতিরিক্ত চঞ্চল। স্পেশালিস্ট ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান যারা, তারাই আইডেন্টিফাই করতে পারবেন যে হাইপার অ্যাক্টিভিটিটা জেনুইন হাইপার অ্যাক্টিভিটি, নাকি তার সোজা স্ট্রেট দাঁড়াতে গেলে মাথা ঘুরে তাই সে বেশি নড়ে, নাকি তার বোর হয়ে যাচ্ছে বলে সে বেশি হাইপার অ্যাক্টিভ হচ্ছে। ওটা ট্রু হাইপার অ্যাক্টিভিটিকে আইডেন্টিফাই করা অ্যান্ড অ্যাকর্ডিংলি ওষুধ দেওয়া, সেখানেও একটা ওষুধের রোল আছে। এর বাইরে কিন্তু কোনো ম্যাজিক ওষুধ নেই যেটা দিয়ে সারিয়ে দেওয়া যায়। তো সেটা বাবা মা যদি সচেতন থাকেন তাহলে সেই ট্র্যাপে পড়বেন না। দ্বিতীয়ত, অনেক রকম রেস্ট্রিকশনের কথা বলা হয়ে থাকে। এগুলো কেউ কেউ কিছু স্টাডি করেছেন, করে তার মনে হয়েছে যে অমুক খাবারটা খাওয়ালে বোধহয় পরের দিন বাচ্চার অটিজমের ফিচার্স বেড়ে গেল। তিনি আরো 10টা বাচ্চাকে ওই খাবারটা বন্ধ করে দিয়ে দেখলেন, অ্যান্ড একটা ইনফারেন্স ড্র করলেন যে না, এই পার্টিকুলার খাবারটার জন্য অটিজম বাড়ছে। এটা তো প্রপার রিসার্চ হলো না। না। উইদাউট সায়েন্টিফিক, প্রপার সায়েন্টিফিক প্রুফ, সব ঠিকমতো ভেরিয়েবল গুলো স্টাডি না করেই কিন্তু বাজারে অনেক কিছু রটে গেছে বা চালু হ্যাঁ, হয়ে যেমন গেছে। ওই গ্লুটেন ফ্রি ডায়েট। ফ্রি ডায়েট, সুগার খাবে না, আটা খাবে না। এখন কথা হচ্ছে যদি সায়েন্টিফিক কারণটা খোঁজেন, টেক্সট বুক আমাদের যেটা বলে যে যে বাচ্চার এই খাবারগুলিতে অ্যালার্জি আছে, সে অটিস্টিক হোক বা না হোক, তাকে সেটা বন্ধ করতে হবে। আর যে অটিস্টিক বাচ্চা তার পেট ব্যথাটা বোঝাতে পারছে না, তার হয়তো আটার জিনিস খেয়ে পেট ব্যথা করছে, তাই সে কাঁদছে, তাই সে হাইপার অ্যাক্টিভ হচ্ছে। এমন নয় যে গ্লুটেনটা গিয়ে হাইপার অ্যাক্টিভিটি করাচ্ছে, তার কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনো আসেনি। তবে হ্যাঁ, যদি ডেফিনিট কারোর অসুবিধা থাকে বন্ধ করুন। ওইটা বন্ধ সবার জন্য এটা প্রযোজ্য তা কিন্তু সায়েন্টিফিক ট্রুথ নয়। সরকারি বা বেসরকারি ভাবে, বা মূলত আমি জানতে চাইবো সরকারি ভাবে এই অটিজম বা মেন্টাল হেলথ ইস্যুগুলো নিয়ে, যেগুলো শিশুদের মেন্টাল হেলথ ইস্যু, এগুলো নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কি কি হচ্ছে এখন সরকারি স্তরে? বা সরকারি স্তরে অনেক কাজ চলছে। এক নম্বর কথা, ডিসেবিলিটি যেগুলো আসছে, চাইল্ডহুড ডিসেবিলিটি, আগে তো সেইভাবে প্রচারও ছিল না। তাদের যে সুযোগ সুবিধা জীবনে কি কি পেতে পারে সেটাও খুব সুন্দরভাবে জানানো ছিল না। এখন কিন্তু ডিসেবিলিটি কমিশন থেকে যে কাজগুলো হচ্ছে, যে ডিসেবিলিটি সার্টিফিকেট কিভাবে পাবে, অনলাইন অ্যাপ্লাই করে পাওয়া যায়, তারা অনেক রকম সুযোগ সুবিধে পায়। পার্সনস উইথ ডিসেবিলিটি সার্টিফিকেশন থাকলে নানান রকম সুযোগ আছে, অনেক গভর্নমেন্ট স্কিমস আছে। মেডিকেলি দেখতে গেলে ডায়াগনোসিসের স্কোপ বেড়েছে, প্রচুর ন্যাশনাল সেন্টার্স আছে, এনআইএমএইচ রয়েছে, নিমহ্যান্স রয়েছে, যেখানে রিসার্চও বেশ কিছু হচ্ছে, কাজ হচ্ছে, বিভিন্ন স্তরে কাজ হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টগুলি সবাই এর মধ্যে যুক্ত আছে। তবে আমাদের এই বিশাল পপুলেশন, এত বাচ্চা এত ভাবে এফেক্টেড, যে আমাদের আরো অনেক বেশি এফর্ট দিতে হবে। আমাদের এত ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন, কলকাতায় থাকেন না তা সত্ত্বেও একটু সময় বার করে আমাদের অনুষ্ঠানে এলেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আপনার ভালো কাজ চলতে থাকুক এবং ভবিষ্যতে আবার দেখা ভালো হবে। লাগলো। নমস্কার।